ইরানের এই 2700 বছরের যে সিভিলাইজেশন, তাকে তুমি বম্বিং করে ধ্বংস করতে পারো না। এখানে রেজিম চেঞ্জ সম্ভব না। ইরান ইজ অল টুগেদার এ ডিফারেন্ট বিস্ট দ্যাট হি কলস এ ডিফারেন্ট বিস্ট দ্যান এনি আদার কান্ট্রিজ ইন আরব। সো ইরানকে তুমি ট্যাকল করতে গেলে তুমি ইউ ক্যানট ট্যাকল ইন দিস ম্যানার। প্লাস ট্রাম্পের যে আকাঙ্ক্ষা যে ট্রাম্পকে কনসাল্ট করে ইরানিদের সর্বোচ্চ নেতা নির্ধারণ করতে হবে, এটা একটা রীতিমতো বালখিল্যতা। ট্রাম্পের এই পুরো ইরানের যুদ্ধটাকে ইউএস প্রফেশনালস, যারা মিলিটারি প্রফেশনালস, যারা যুগ যুগ ধরে এই বিজনেস, আমি বলবো ইট ইজ দেয়ার বিজনেস অফ ডিলিং উইথ জিও পলিটিক্স, মিডল ইস্ট পলিটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স, তো তাদের দৃষ্টিতে ট্রাম্পের এই পুরো ইরানের যুদ্ধে যাওয়ার ব্যাপারটা পুরোটাই কিন্তু তারা একটা শিশুসুলভ আচরণ হিসেবে বিবেচিত করেছে। কারণ নর্মালি ইউএস কোনো এরকম বড় কনফ্লিক্টে যাওয়ার আগে তাদের কিছু প্রসিডিউর আছে। একটা হচ্ছে যে তারা তাদের সকল বন্ধু দেশ যারা আছে তাদের যেটা বলা হয় অ্যালাইজ, লাইক ন্যাটো অ্যালাইজ যারা প্রাইমারিলি, প্লাস মিডল ইস্টে যারা অ্যালাইজ আছে, তাদের সবাইকে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধে যাওয়ার কারণটা ব্যাখ্যা করেন, অর্থাৎ প্রিপেয়ারিং দ্য কেস, মানে হোয়াট উই কল দ্যাট। তো আপনি যখন দেখেন 2003-এ যখন ইরাক ওয়ার 2 হলো, তখন কিন্তু বুশ সরকার, বুশ 2, তারা কিন্তু সারা বিশ্বের কাছে ইরাকের যুদ্ধে যাওয়ার যে কারণ সেটা ব্যাখ্যা করেছিল, এবং তারা, যদিও পরে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু তারা তাদের কেসটা তৈরি করার জন্য যে সমস্ত কারণ, যে যুদ্ধে যাওয়ার জন্য যে কারণ, সেই কারণগুলো কিন্তু তারা ব্যাখ্যা করেছে। এবং এই ব্যাখ্যা করার বেশ কিছুদিন পরে কিন্তু তারা সেখানে আক্রমণ চালিয়েছে। এবং তখন সাদ্দাম হোসেনকে প্রথমে বলেছিল সে নিঃশর্ত যেন ক্ষমা চেয়ে এবং নিজেকে সারেন্ডার করে, তাহলে হতাহত হবে না। কিন্তু সাদ্দাম এটা ডিফাই করার পরে এরপরে তারা কি করলো, কেসটা ইউএন সিকিউরিটি কাউন্সিলে নিল। সিকিউরিটি কাউন্সিলে যখন এটা অ্যাপ্রুভ হলো না, তখন আমেরিকান গভর্নমেন্ট বললো যে আমরা ন্যাটোকে সঙ্গে করে এই অপারেশন চালাবো এবং আমাদের বন্ধু দেশ যারা আছে তাদেরকে নিয়ে চালাবো। অর্থাৎ সেই সাথে কিন্তু তারা এই যুদ্ধটার ব্যাপারে কংগ্রেস এবং সিনেটকে অ্যাপ্রাইজ করেছে, এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে যেন ভবিষ্যতে এই যুদ্ধের খরচ বহন করতে যেন তাদের কোনো বেগ পেতে না হয়, সেই জন্য কিন্তু তারা একটা পূর্ব প্রস্তুতি নিয়ে গেছে। পক্ষান্তরে আমরা যদি এবারের যুদ্ধটা দেখি, সেটা হচ্ছে যে এই যুদ্ধের কিন্তু প্রায় যুদ্ধ লাগার কথাই ছিল না। কারণ ইরানের সঙ্গে একটা নেগোসিয়েশন চলছিল, এবং নেগোসিয়েশনের শেষ দিকে এসে এর কন্টেন্টসটা কি হবে সেটা নিয়ে যখন ফাইনাল একটা স্টেজে চলে এসছে, তখন যে মধ্যস্থতাকারী ছিল সেটা হলো ওমানের ফরেন মিনিস্টার। ওমানের ফরেন মিনিস্টার দেখলো যে জ্যারড কুশনার, যে নাকি ট্রাম্পের রিপ্রেজেন্টেটিভ, হিজ মুভমেন্ট ইজ নট লুকিং ভেরি পজিটিভ। সে এখান থেকে একটা কোনো দুষ্টামি করতে পারে এবং পরে পুরো আলোচনাটা ভেস্তে যেতে পারে। সেই জন্য সে কি করলো, সে নিজে চলে গেল ওয়াশিংটন ডিসিতে, গিয়ে সেখানে সাংবাদিকদেরকে জানিয়েছে, অর্থাৎ ইউএস এর জনগণকে জানিয়েছে এবং ইউএস এর যারা নীতি নির্ধারক তাদেরকে জানিয়েছে যে সে নেগোসিয়েশনটা কোন অবস্থায় নিয়ে গেছে, এখন এটা শেষ পর্যায়ে আছে। কিন্তু নেতানিয়াহু টের পেয়ে গেল যে এই নেগোসিয়েশন যদি হয়ে যায় তাহলে তো আর নেতানিয়াহু ইরানের উপরে কোনো আক্রমণ চালাতে পারবে না, এবং তার যে ওই অসমাপ্ত কাজ, যেটা নাকি সে গত বছর 12 দিনের যুদ্ধ ছিল জুন মাসে, সেটা সে আর এগিয়ে নিতে পারবে না। সুতরাং, এবং এবারের তার এজেন্ডা ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল ইন্ডাস্ট্রিটাকে ডিস্ট্রয় করা, লঞ্চারগুলিকে ডিস্ট্রয় করা, এবং এক্সিস্টিং ব্যালিস্টিক মিসাইল যে স্টক পাইল আছে সেটাকে ধ্বংস করা। তো এই উদ্দেশ্য যখন দেখলো যে এটা তো নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, এখন তো তার আর কোনো উপায় থাকে না, তখন সে কি তড়িঘড়ি করে সে কিন্তু আক্রমণ চালায় বসলো। কোথায় আক্রমণ চালালো? যে সর্বোচ্চ নেতা ইরানের, তারা যখন বসছিলেন এই বিষয়টা আলোচনা করার জন্য যে সেখানে কিভাবে এই ডিলটা করা যায়, যেখানে ইউএস ইরানের অবস্থানটাকে, বর্তমান অবস্থানটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং তাদের উপর থেকে স্যাংশনটা লিফট করবে, এটাই কিন্তু প্রাইমারি উদ্দেশ্য ছিল। কিন্তু নেতানিয়াহু আর কিন্তু সে এটা সেই সুযোগটা দিল না, না দিয়ে সে অ্যাটাক করলো, করে ইউএসএ কে বললো যে দেখো আমি অ্যাটাক করে ফেলছি, এখন আমি যেহেতু করছি তোমাদের উপরে কিন্তু এমনি আক্রমণ আসবে, সুতরাং তোমরাও জয়েন করো। তো সেইভাবে কিন্তু
ট্রাম্প গিয়ে হাজির, এবং ট্রাম্প কারোর সাথে কনসাল্ট না করে, না তার দেশের জনগণ, না তার কংগ্রেস, না সিনেট, না সারা তার যে বন্ধুপ্রতিম দেশ যারা আছে, অ্যাকচুয়ালি এখন ট্রাম্পের আর বন্ধু কেউ নাই সত্যিকার অর্থে। কারণ ইউরোপ কিন্তু অলরেডি ট্রাম্পের যে বিহেভিয়ার, যে মানে আমি কি বলবো, এটা মিলিটারি ভাষায় আমরা বলি আনকুত বিহেভিয়ার, একটা স্টুপিড বিহেভিয়ার হি হ্যাজ ডান ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ। এবং সে তার 100 বছরের পুরনো বন্ধু কানাডাকে সে হারিয়েছে, এবং কানাডা এখন তার একটা চরম শত্রুতে পরিণত হয়েছে। বিশেষ করে কানাডার উপরে যে সমস্ত হুমকি তারা দিয়েছে, প্রথমে একবার বলে কানাডা শুড বি আওয়ার 51st স্টেট, একবার বলে যে কানাডা শুড থ্যাংক আস ফর গিভিং দেম অল দিস ফ্যাসিলিটিস, হোয়ারেস পুরো ইউএসএ কিন্তু ডিপেন্ড করে কানাডিয়ান এনার্জির উপরে, পুরো নর্দার্ন স্টেটগুলি যেগুলি, এরা কিন্তু এদের কিন্তু ঘরে বাতি জ্বলে এই কানাডার পাওয়ারের উপরে। তারপরে কি করলো সে, কানাডা যখন তার এই বিহেভিয়ারটা টের পেল, তখন সে বলে, একটা কথা মনে রাখা দরকার এখানে, কানাডার প্রাইম মিনিস্টার কিন্তু সে কিন্তু শুধু কানাডার প্রাইম মিনিস্টার না, সে ছিল লন্ডন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ইংল্যান্ডের, সে ছিল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কানাডা। সুতরাং হি ইজ এ মাস্টার মাইন্ড অফ দি ওয়ার্ল্ড ফিনান্সিয়াল পলিটিক্স। এই লোকটাকে সে যখন খেপালো, তখন সে ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানুয়ারিতে যেটা হলো, সেখানে তখন বলল যে দেখেন, যে এই রকম একটা সুপার পাওয়ার যে হুইমজিক্যাল, তার উপরে আমরা আর নির্ভর করতে পারি না। সুতরাং যারা আমরা মিডল পাওয়ার আছি, আমাদের মধ্যে নিজেদেরকে আমাদের দাঁড়াতে হবে এবং নিজেদের উপর ডিপেন্ড করতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে। এর মধ্যে কানাডা ট্রাম্প কি শুরু করলো, সে গ্রিনল্যান্ড দখল করতে চায়, বলে যে গ্রিনল্যান্ড তো ডেনমার্ক তো তারা ডিফেন্ড করতে পারবে, এটা কোনোদিন এটা রাশিয়া নিয়ে নেবে, তার থেকে বরং আমি নিয়ে নেই। সো হি স্টার্টেড ফ্লেক্সিং হিজ মাসল, এবং সে ওটা আক্রমণ করতে যাচ্ছে। বাধ্য হলো ইউরোপিয়ান ইউনিয়ন টু ডিপ্লয় ফোর্স ইন ডেনমার্ক। যদিও এটা খুব হাস্যকর ডিপ্লয়মেন্ট ছিল, বাট তারপরেও ইট ওয়াজ এ কনসার্ন, এবং পুরো ইউরোপ কিন্তু কানাডার উপরে কিন্তু খেপে গেল, সরি ইউএস এর উপরে। এবং এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখন ট্রাম্প নেমেছে, তখন কেউ তাকে হেলিকপ্টারে রিসিভ করতে যায় নাই, এবং ওই এয়ারফোর্স A1 যেটা, সেটাকে কেউ রিসিভ করতে যায়নি, সে একা একা ওই ফোরামে গিয়ে জয়েন করেছে। এবং ঠিক তার আগেই ওই কার্নি যে বক্তব্য রাখছে, সেটা নিয়ে সে প্রথমে খুব রাগারাগি করলো, এবং পরে কি হলো, কানাডার উপরে সে 100% ট্যারিফ দিয়ে দিল, যার ফলে পুরো ইউরোপ কিন্তু আর কানাডার সাথে এই ওয়ারে তারা নেই। এবং তারা এটাও জানে, আমি গতকালকে দেখলাম কর্নেল ম্যাকগ্রেগর বলে একজন ভদ্রলোক, যিনি নাকি ইউএস ডিফেন্স সেক্রেটারি অ্যাডভাইজার ছিল এক সময়, and he is a very veteran defense analyst, security analyst. সে বলেছে যে this war is simply uncalled for, এখানে কোনো কারণ নাই। এবং ইরানের এই 2700 বছরের যে সিভিলাইজেশন, তাকে তুমি বম্বিং করে ধ্বংস করতে পারো না, এখানে রেজিম চেঞ্জ সম্ভব না। ইরান ইজ অল টুগেদার এ ডিফারেন্ট বিস্ট দ্যাট হি কলস এ ডিফারেন্ট বিস্ট দ্যান এনি আদার কান্ট্রিজ ইন আরব। সো ইরানকে তুমি ট্যাকল করতে গেলে তুমি ইউ ক্যানট ট্যাকল ইন দিস ম্যানার। প্লাস ইরানের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নাই যে তারা টেরোরিস্ট তৈরি করে। দে হ্যাভ সাম তারা প্রক্সি ওয়ার চালাচ্ছে বাই সাপোর্টিং টু ডিফারেন্ট গ্রুপস, লাইক ওয়ান ইন হিজবুল্লাহ, ওয়ান ইন হুতি, আর একটা হলো হামাস। এই তিনটে গ্রুপকেই কিন্তু তারা সাপোর্ট দিত, বাট দে ডু নট ক্রিয়েট টেরোরিস্ট টু ক্যারি আউট bombing in rest of the world.